আমার মা আমার স্ত্রীকে সতীনের চাইতেও বেশি হিংসা করে। বিয়ে করেছি আজকে 2 বছর, বিয়েটা নিজের পছন্দ মতোই করেছি। এই জিনিসটা আমার মা আজ পর্যন্ত কোনোভাবে মানতে পারেনি। বিয়ের আগে সে আমাকে অনেক মেয়ে দেখিয়েছে, কিন্তু তাদের কাউকে আমার ভালো লাগেনি। অতিরিক্ত বাচাল, গায়ে পড়া, এই টাইপের মেয়ে আমার একদম পছন্দ না। কিন্তু আমার মা ভাবে মেয়ে মানুষ বাচাল হলেই নাকি মিশুক, ঘর আলো করে রাখে। তাই তার পছন্দ করা মেয়ে না বিয়ে করে নিজের পছন্দ মতো একটা সহজ সরল দিনদার মেয়ে বিয়ে করেছি। এইটা আমার মায়ের একদমই পছন্দ হয়নি। ব্যাস এই একটা জেদ আর অহংকার থেকেই আমাদের সংসারে শুরু হয়েছে এক অশান্তির আগুন। আজ আমাদের বিয়ে 2 বছর পূর্ণ হলো। এই 2টি বছর আমার জন্য কোনো রূপকথা ছিল না, বরং ছিল একটা তপ্ত বালুচরের উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো দীর্ঘ পথ। লোকমুখে শুনেছি সতীনের সংসার নাকি নরক হয়। আমি সতীন দেখিনি, কিন্তু আমার মাকে দেখেছি। ফারিয়াকে দেখার পর থেকে মায়ের ভিতরে হিংসাটা যেভাবে দিন দিন বাঘের মতো হিংস্র হয়ে উঠেছে, তা দেখে আমি মাঝে মাঝে স্তব্ধ হয়ে যাই। আমার মা ফারিয়ার কোনো ভালো জিনিস তো চোখেই দেখতে পারেন না, উল্টো সহজ সরল স্বভাবটাকেই তার সবচেয়ে বড় অপরাধ বানিয়ে ফেলেছে। বিয়ের প্রথম সকাল থেকে সেই হিংসার আগুনটা আমি টের পেতে শুরু করি। ফারিয়া খুব ভোরে উঠে নামাজ পড়ে রান্নাঘরে গিয়েছিল মাকে সাহায্য করতে। মা তখন চা বানাচ্ছিলেন। ফারিয়া গিয়ে যখন নরম গলায় বললেন, মা দিন চাটা আমি সেকে দিচ্ছি, মা তখন চায়ের ছাঁকনিটা জনজন শব্দ করে সিঙ্কের উপর ফেলে দিয়ে বলছিল, থাক আর ন্যাকামি না করে পরোপকার দেখাতে হবে না। ছেলের পছন্দ করে বউ এনেছে, সে এখন রানীর মতো বসে খাবে। আমার তো আর সাতকুলে কেউ নেই যে একটু জিরোবো। ফারিহা চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো পানিতে টলমল করছিল, অথচ সে কিন্তু কোনো অন্যায় করেনি। আমি দরজার আড়ালে থেকে পুরো দৃশ্যটা দেখেছিলাম। আমার বুকে একটা মোচড় দিয়ে উঠছিল, কিন্তু প্রথম দিনে মায়ের উপর চড়াও হতে পারিনি। ভেবেছিলাম সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, মা হয়তো অভিমান থেকে বলছে। কিন্তু না, দিন যত গেছে মায়ের এই হিংসার রূপ নিয়েছে এক মানসিক অত্যাচারে। ফারিয়া ঘরে কোনো ভালো রান্না করলে মা সেটা মুখেও তুলে না। একদিন ফারিয়া খুব যত্ন করে পায়েস রান্না করেছিল। আমি পায়েসটা খেয়ে বললাম, বাহ ফারিয়া, পায়েসটা তো দারুণ হয়েছে। মা পাশের ঘর থেকে সেটা শুনে হন হন করে রান্না করে এলেন। ফারিয়া সামনে হাড়িটা টেনে নিয়ে বললেন, কি এমন হাতিগুড়া রান্না করেছিল যে একেবারে গদগদ করে খাচ্ছিস? চিনি তো বেশি দিয়েছে, চালটাও গলেনি ঠিক মতো। আমার বাপের বাড়ির রাঁধুনিও এর চেয়ে ভালো রাখতো। কথাটা বলেই মা পায়েসের বাটিটা উল্টো করে ফেলে দিলেন। ফারিয়া একটা শব্দও করলো না, শুধু মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল। সেদিন মাঝরাতে আমি ফারিয়াকে ফুপিয়ে কাঁদতে দেখেছি। আমি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার নিজের ভেতরে তখন অপরাধ বোধ কাজ করছিল। কেন আমি তাকে এই নরকে নিয়ে এলাম? ফারিয়ার অপরাধে সে কেন বাচাল নয়? কেন সে মায়ের মুখের উপর তর্ক করে না? মা সারাদিন ফারিয়ার পেছনে লেগে থাকেন। ফারিয়া যদি বারান্দায় গিয়ে একটু দাঁড়ায়, মা বলবে, কিরে সারাদিন তো ঘরেই বসে থাকিস, আবার নবাবজাদির মতো বাতাসে চুল ওড়াতে চাস কেন? ফারিয়া যদি ঘরে বসে কোরআন তিলাওয়াত করে, মা দূর থেকে টিম্পনি কেটে বলেন, লোক দেখানো দিনদারি, ভেতরে তো সব অহংকার আর জিলাপি প্যাস। আমি মাঝে মধ্যে মাকে বোঝানোর চেষ্টা করি, মা ও তো কোনো দোষ করেনি, ও তো তোমার সব কথাই মেনে চলে, তুমি কেন ওর সাথে এমন করো? মা তখন আমার দিকে তীক্ষ্ণার চোখে তাকিয়ে বলেন, করব না? কেন করব না? তুই তো এখন ওর আঁচলে ধরা গোলাম হয়ে গেছিস। তোর নিজের মায়ের কোনো পছন্দ অপছন্দের দাম আছে তোর কাছে? তুই যে ওই মেয়েটাকে বিয়ে করে আমার মুখে চুনকালি দিয়েছিস, সেটা আমি মরার আগ পর্যন্ত ভুলবো না। মায়ের এই অন্ধ ক্ষোভের কোনো যৌক্তিক কারণ ছিল না। এটা শুধু একটা বিশুদ্ধ হিংসা। যে হিংসা একজন মাকে অন্ধ করে দেয়, যে হিংসা একটা সুন্দর সংসারকে তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ফারিয়া শত আঘাত পেয়েও আমার দিকে তাকিয়ে মুখ বুজে সব সহ্য করে যাচ্ছে। কিন্তু একটা মানুষের সহ্য শক্তির তো একটা সীমা থাকে। আজ রাতেও খাবার টেবিলে মা কোনো কারণ ছাড়াই ফারিয়ার তরকারি রান্না নিয়ে চরম কটু কথা শোনালেন। ফারিয়া না খেয়ে টেবিল থেকে উঠে গেছে। আমি এখন আমাদের ঘরের বারান্দায় দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে আছি। ফারিয়া বিছানায় শুয়ে আছে, হয়তো নিঃশব্দে কাঁদছে। আমি বুঝতে পারছি না এই সহজ সরল দিনদার মেয়েটাকে আমি আমার মায়ের এই হিংসার হাত থেকে কিভাবে বাঁচাবো। আমাদের এই দাম্পত্যের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? সকালে ঘুম থেকে উঠে ফারিয়া বমি করে ভাসিয়ে দিল। ফারিয়ার তীব্র বমির শব্দে আমার ভোরের ঘুমটা ভেঙে গেল। তরফর করে উঠে বাথরুমে গিয়ে দেখি সে বেসিনের উপর ঝুঁকে পড়ে হাঁপাচ্ছিল। মুখে চোখ ফ্যাকাশে হয়ে গেছে, শরীরটা যেন একেবারে ভেঙে পড়েছে। 2 বছরের চেনা এই ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে বুকটা মোচড় দিয়ে উঠলো। মাথায় হাজারটা দুশ্চিন্তা ভর করলো। কাল রাতে না খেয়ে ঘুমানোর জন্য কি অবস্থা, নাকি মায়ের দেওয়া মানসিক চাপ সহ্য করতে করতে মেয়েটার শরীরও জবাব দিল। ফারিয়াকে ধরে এনে বিছানায় শোয়ালাম। কপালে হাত দিয়ে দেখলাম জ্বর নেই, কিন্তু শরীরটা কেমন কাঁপছে। মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে বললাম, তুমি শুয়ে থাকো ফারিহা, আমি
ডাক্তারকে ফোন দিচ্ছি। ফারিয়া দুর্বল গলায় বলল, না ঠিক হয়ে যাবে। মা আবার সকালে রান্নাঘরে একলা। ওর কথা শেষ হওয়ার আগেই মায়ের তীক্ষ্ণ গলা ড্রয়িং রুম থেকে ভেসে এলো। বেলা তো দুপুর হতে চললো। নবাবজাদের কি আজকেও সূর্যোদয় হয়নি, নাকি কালকের ওই একটুখানি কথার অভিমানে আজ আর বিছানা থেকে নামা হবে না? আমি আর সহ্য করতে পারলাম না। ঘর থেকে বেরিয়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম। শক্ত গলায় বললাম, মা ও কোনো নেকামি করছে না, ফারিয়া খুব অসুস্থ, সকাল থেকে বমি করছে। মা একটা বাঁকা হাসি দিয়ে বলল, আহারে কত দরদ, একটু বমি করলে অসুস্থ? আমাদের আমলে তো বমি করতে করতে পুরো সংসার সামলেছি, কেউ তো এমন করে মাথায় তুলে নাচেনি। ডাক্তার বাবু আমাদের পরিচিত, তাই খবর দিতেই সকাল সকাল চলে এলেন। ফারিয়াকে পরীক্ষা করে যখন তিনি মুস্কি হেসে আমার দিকে তাকালেন, তখন ঘরের ভেতরে তপ্ত বাতাসটা যেন এক পলকে হিমশীতল হয়ে গেল। ডাক্তার বাবু আমার পিঠ চাপড়ে বললেন, অভিনন্দন ফাহিম, তোমরা বাবা মা হতে চলছো। ফারিয়া কনসিভ করেছে। শুরুর দিকে বমি আর দুর্বল হওয়াটা স্বাভাবিক, ওনাকে একদম মানসিক শান্তিতে রাখতে হবে। কথাটা শুনে আমার মনের ভিতরে যেন এক পশলা বৃষ্টি নেমে এলো। 2 বছরের দীর্ঘ মরুভূমির পরে এই প্রথম একটা আনন্দের বার্তা। আমি ফারিয়ার দিকে তাকালাম। ওর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে, তবে এটা কষ্টের নয়, পরম পাওয়ার আনন্দ। পাশের ঘরে মা দাঁড়িয়েছিলেন। ডাক্তার বাবুর কথাগুলো ওনার কানেও গেছে। আমি আর চোখে মায়ের দিকে তাকালাম। মায়ের মুখে সেই চেনা কঠিন ভাবটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। যে চোখ দুটোতে সবসময় হিংসার আগুন জ্বলতো, সেখানে কেমন যেন একটা দোলাচল দেখতে পেলাম। যতই হোক নিজের ছেলের রক্ত, নিজের বংশের প্রদীপ আসছে, এই সত্যটা ওনার ভেতরে অন্ধ জেটটাকে কিছুটা হলো নাড়া দিল। মায়ের মুখটা একটু নরম হলো, কিন্তু নিজের দীর্ঘদিনের অহংকার আর রাগ তো এক লহমায় মুছে ফেলা যায় না, তাই খুবটা পুরোপুরি গেল না, রূপ বদলে অন্যভাবে প্রকাশ পেল। দুপুরের দিকে ফারিহা একটু সুস্থ বোধ করায় বিছানা থেকে উঠে আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাচ্ছিল। 2 বছরের অভ্যাস, শত কষ্টের মাঝেও সে নিজের দায়িত্ব ভুলেনি। মা তখন ডাল নাড়াচ্ছিলেন। ফারিয়াকে রান্নাঘরে ঢুকতে দেখে মা চিনচিনে গলায় ধমক দিয়ে উঠলেন, কি রে নবাবজাদি, এই 2 বছর তো ঠিক মতো কাজ করলি না, সারাদিন ঘরে বসে কাটালি, আর এখন এই শরীরে কাজ করতে আসছিস? এখন আর কাজ করতে হবে না তোর, যা গিয়ে ঘরে বস। এসব রান্না বান্না আমি একাই পারবো, আমার এখনো সেই গায়ের জোর আছে। মায়ের কথা সুরটা যদিও সেই আগের মতোই ধমকের আর তিতকুটে ছিল, কিন্তু ওই ধমকের আড়ালে যে আজকের একটা প্রচ্ছন্ন লুকানো তাগিদার যত্ন ছিল, সেটা আমার আর ফারিহার বুঝতে বাকি রইল। ফারিহা অবাক হয়ে মায়ের দিকে তাকালো। মায়ের মুখে সেই চিরচেনা হিংসার বদলে যেন এক অদ্ভুত আড়ষ্টতা। নিজের পছন্দের বউ না হলেও নিজের অনাগত নাতি নাতনির ক্ষতি মা চান না। ফারিয়া কিছু না বলে মাথা নিচু করে আমার দিকে তাকালো। ওর ঠোঁটের কোনায় 2 বছর পর আজ প্রথম একটা মলিন কিন্তু সত্যিকারের স্বস্তির হাসি ফুটে উঠলো। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। আকাশটা আজ মেঘলা, কিন্তু আমার মনের অন্ধকারটা যেন একটু একটু করে কাটতে শুরু করছে। মায়ের মনের হিংসার বরফ কি তবে এই নতুন প্রাণের ছোঁয়ায় গলতে শুরু করলো, নাকি এটা ঝড়ের আগে কোনো ক্ষণিক স্তব্ধতা? বিকেলের দিকে ফারিয়া যখন বিছানায় এপাশ ওপাশ করছিল, মা তখন নিঃশব্দে ওর ঘরে ঢুকলেন, হাতে একটা কাচের বাটি। আমি তখন ঘরের এক কোণে দাঁড়িয়ে আলমারি থেকে কিছু ফাইলপত্র গুছাচ্ছিলাম। মা আমাকে খেয়াল করেননি, ওনার সমস্ত মনোযোগ তখন ফারিয়ার দিকে। মা বাটিটা ফারিয়ার পাশের সাইড টেবিলে ঠকাস করে নামিয়ে রাখলেন। বাটি ভর্তি টক ডাল আর হালকা মশলার আলুর ভর্তা। ফারিয়া ধরফর করে উঠে বসতে গেল, কিন্তু মা ওনার সেই চেনা করা গলায় বললেন, থাক, আর নবাবজাদির মতো উঠতে হবে না, শুয়ে শুয়ে শুন। দুপুরে তো কিছুই পেটে যায়নি, এখন আবার বমি করে আদিক্ষেতা করিস না। এই টক ডালটা মুখে দে, বমির ভাব কাটবে। ফারিয়া অবাক হয়ে বাটিটার দিকে তাকালো, তারপর মায়ের দিকে। মায়ের চোখে মুখে এখনো সেই আগের রুক্ষতা, কিন্তু কথার ভেতরে তাগিদটা ছিল এক ভিন্ন। ফারিয়া নিচু গলায় বলল, মা আপনি কষ্ট করে, আমার কষ্টের চিন্তা তোকে করতে হবে না। মা মুখটা তেকোনো করে ঝেঁকিয়ে উঠলেন, আমার ছেলের ঘরে বংশের প্রদীপ আসছে, তার যত্ন নেওয়াটা আমার দায়িত্ব। তোর নিজের জন্য করছি ভাবিস না আবার। তুই তো যেমন হাড্ডিসার তেমনি অলস, নিজের যত্ন তো নিতে পারিসই না। এখন আমার নাতি নাতনির কোনো ক্ষতি হলে আমি তোকে ছাড়বো না বলে দিলাম। কথাগুলো বলে মা আর এক মুহূর্ত দাঁড়ালেন না, হন হন করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ফারিয়া বাটিটার দিকে তাকিয়ে রইল। ওর চোখ দুটো আবার পানিতে টলমল করে উঠলো, তবে এবার আর ঠোঁটের কোণে কোনো বিষাদের ছায়া ছিল না। সে চামচ দিয়ে একটুখানি ডাল মুখে দিতেই আমার দিকে তাকিয়ে বলল, ফাহিম, মা নিজের হাতে আমার জন্য রান্না করেছেন, তাও আবার আমার পছন্দের টক ডাল। আমি এগিয়ে এসে ওর পাশে বসলাম। ফারিহার মাথায় হাত রেখে বললাম, বলেছিলাম না ফারিহা, মায়ের মন যতই পাথর হোক, সন্তানের ছোঁয়ায় তা গলতে বাধ্য। মা হয়তো মুখে ওনার অহংকার ধরে রেখেছেন, কিন্তু মনে মনে উনিও খুশি হয়েছেন।
পরের দিন সকালে ফারিহাকে নিয়ে ডাক্তারের চেম্বারে যাওয়ার কথা, আল্ট্রাসোনোগ্রাফি করা হবে। ফারিহা সকাল সকাল তৈরি হয়ে ড্রয়িং রুমে এসে বসলো। মা তখন সোফায় বসে পান হাঁটছিলেন। ওনার চোখ দুটো বারবার ফারিহার পেটের দিকে যাচ্ছিল, কিন্তু আমরা তাকাতে উনি চোখ ফিরিয়ে নিচ্ছিলেন। আমি বললাম, মা আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ফারিহার একটা টেস্ট আছে আজ। মা পানের বাটাটা পাশে রেখে গম্ভীর গলায় বলেন, তা তো যাবেই, আজকালকার মেয়েদের একটু কিছু হলে ডাক্তারদের কাছে দৌড়াতে হয়। আমাদের আমলে তো দাই মেয়েরা এসে ঘরে সব করে দিত, তা কোন ডাক্তারের কাছে যাচ্ছিস? ওই শুক্রা ডাক্তার? ওনার চেয়ে দানি বাজারের লতিফা আক্তার অনেক ভালো, উনি নারী দেখলে বলতে পারেন ভেতরে কি আছে। আমি হেসে বললাম, মা উনি বড় গাইনি ডাক্তার, তুমি কি আমাদের সাথে যাবে? মায়ের মুখটা এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠলো, কিন্তু পরক্ষণে নিজের জেদ আর অহংকারে ওনাকে গ্রাস করলো। উনি মুখটা ঘুরিয়ে নিয়ে বললেন, আমার বয়ে গেছে তোদের সাথে যেতে, তোরা নিজেদের পছন্দ বিয়ে করেছিস, এখন নিজেদের মতো দেখিস, আমার অনেক কাজ আছে ঘরে। আমরা আর জোরাজুরি করলাম না, কিন্তু আমি যখন ফারিহাকে নিয়ে দরজার দিকে এগোচ্ছি তখন পিছন থেকে মায়ের গলা শুনলাম, শুন ফাহিম, রিক্সা করে যাবি না, রাস্তার যে অবস্থা ঝাঁকুনি লাগলে হিতে বিপরীত হবে, একটা সিএনজি ডেকে নিয়ে যা। আর হ্যাঁ, ডাক্তারের ফিস কত? টাকা আছে তো তোর কাছে? মায়ের এই লুকানো উদ্বেগ দেখে আমার বুকটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। মুখে যতই অবহেলা দেখাক না, মায়ের ভেতরের মাতৃত্ব আর দাদি হওয়ার আনন্দটা আর লুকিয়ে রাখা যাচ্ছে না। হাসপাতাল থেকে যখন আমরা ফিরলাম তখন দুপুর পার হয়ে গেছে। ফারিয়ার হাতে আল্ট্রাসাউন্ডে সেই প্রথম রিপোর্টটা। ভেতরে ছোট্ট একটা বিন্দুর মতো বাচ্চার ছবিটার দিকে ফারিহা বারবার তাকাচ্ছে আর কাঁদছে। এই 2 বছরের সমস্ত মানসিক অত্যাচার, অপমান যেন ওই একটা রিপোর্টের কাগজের নিচে চাপা পড়ে গেছে। বাসায় ঢুকেই দেখি মা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছেন, ওনার হাতে ভাতের হাতা, কিন্তু চোখ দুটো চাতক পাখির মতো আমাদের হাতের রিপোর্টের দিকে চেয়ে আছে। আমি মায়ের দিকে এগিয়ে গিয়ে রিপোর্টটা বাড়িয়ে দিলাম, বললাম, দেখো মা, তোমার নাতি নাতনির প্রথম ছবি। মা হাতাটা এক পাশে রেখে কাঁপতে কাঁপতে রিপোর্টটা হাতে নিলেন। ওনার চশমাটা নাকের উপর ঠিক করে নিয়ে অনেকক্ষণ ধরে ওই আফসা ছবিটার দিকে তাকিয়ে রইলেন। ওনার ঠোঁট দুটো কাঁপছিল। 2 বছর ধরে যে মানুষটা আমাদের সাথে একটা ঘরের ভেতর থেকেও দূরত্বের দেয়াল তুলে রেখেছিলেন, আর সেই দেয়ালটা যেন এক নিমেষে ভেঙে গেল। ওনার চোখ দিয়ে টপ টপ করে 2 ফোঁটা জল রিপোর্টের কাগজের উপর গড়িয়ে পড়ল। কিন্তু নিজের ভেতরে সেই হিংস্র শাশুড়িকে তো এত সহজে বিদায় দেওয়া যায় না। মা হুট করে মুখটা মুছে রিপোর্টটা আমার হাতে ফেরত দিয়ে দিলেন। মুখটা আবার শক্ত করে বললেন, কালো কুসকুসে একটা ছবি, এতে কি ছাইপাশ বোঝা যায়? তোরাই বুঝিস এসব। যা, ফারিহাকে ঘরে নিয়ে শুতে বল, আমি টেবিলে খাবার দিচ্ছি। ফারিহা ঘরে চলে যাওয়ার পর মা আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, আর তুই তো এখন থেকে বউয়ের গোলাম হয়ে আছিস। ডাক্তার কি বলল? ও ঠিক মতো খাচ্ছে যাচ্ছে তো? কাল থেকে ওর জন্য প্রতিদিন একটা করে ডিম আর দুধের ব্যবস্থা করবি। আমার ঘরে যেন কোনো দুর্বল বাচ্চা জন্ম না নেয়, লোকে তখন আমারই দোষ দিবে। আমি মায়ের দিকে তাকিয়ে মনে মনে হাসলাম। মায়ের এই কড়া কথার আড়ালে যত্নটুকু এখন আমাদের সংসারের সবচেয়ে বড় আশার আলো। রাত 11টা, ফারিহা বিছানায় শান্তিতে ঘুমাচ্ছে। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। আজকের অন্ধকারটা আর আগের মতো ভয়ঙ্কর লাগছে না। আকাশের মেঘগুলো কেটে গিয়ে একটা দুটা তারা দেখা যাচ্ছে। ফারিহার সরলতা আর এই অনাগত প্রাণটা বোধ হয় সত্যি আমাদের এই নরক সম সংসারটাকে একটু একটু করে স্বর্গে রূপান্তর করতে শুরু করেছে। মায়ের হিংসার আগুন কি তবে পুরোপুরি নিভে যাবে? ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। এই গল্পের বাকি অংশ শোনার জন্য সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।